দর্শকের মাত্র আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় রবি থেকে বৃহস্পতি যমুনা টেলিভিশন স্টুডিও থেকে সম্প্রচারিত অনুষ্ঠানে আমরা সচরাচর কথা বলি রাজনীতি বা দিনের ঘটনা প্রবাহ নিয়ে এবং সেসব ঘটনার একটা নির্মোহ বিশ্লেষণের চেষ্টা করি। আজ একটি ব্যতিক্রম, আজ আমরা কথা বলতে চাই গণমাধ্যম কর্মীদের অধিকার এবং গণমাধ্যমের সংস্কার নিয়ে। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছিল, সেই কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে, সেটির একটি সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কাছে এরই মধ্যে জমা দিয়েছে এবং সেই কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম আসলে শেষ। সেই কমিশনের এই যে পদক্ষেপ, সেগুলো কিভাবে বাস্তবায়িত হবে, সরকার সেগুলো নিয়ে কী ভাবছে, সেগুলো নিয়ে সাংবাদিক সমাজ কী ভাবছে, সেসব আমরা জানতে চাই, বুঝতে চাই এবং খুঁজতে চাই সমাধানের পথ। আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এবং গণমাধ্যম সংস্কার কমিশনের যিনি প্রধান জনাব কামাল আহমেদ। কামাল ভাই, স্বাগত, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন কলামিস্ট ও সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আনিস ভাই, অনেক কৃতজ্ঞতা আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আছেন ইলিয়াস হোসেন RTVর হেড অফ নিউজ এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির সদস্য সচিব বটে। ইলিয়াস ভাই, আপনাকে স্বাগত, ধন্যবাদ। কামাল ভাই, আপনাকে যে আলোচনাটা শুরু করতে চাই, আপনারা যখন এই কমিশনটা কাজ শুরু করলেন, সেটা করতে গিয়ে কি মনে হয়েছে আমাদের গণমাধ্যমের প্রধানতম বা মৌলিক সংকটটা আসলে কি? কারণ আপনি যখন সমাধানের সুপারিশ করবেন, নিশ্চিতভাবে আপনারা সংকটটাকে আইডেন্টিফাই করেছিলেন। মৌলিক সংকট যদি বলেন, তাহলে সাধারণভাবে মানুষের ধারণা যে গণমাধ্যম সত্য কথা বলছে না, আংশিক সত্য বলছে, অথবা পুরোপুরি সত্য বলছে না, কখনো কখনো মিথ্যাও বলছে। তো এই যে ধারণাটা, এই ধারণাটার মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে সাংবাদিকরা মন খুলে সততার সাথে আন্তরিকভাবে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এই যে স্বাধীনতার অভাবটা, এই স্বাধীনতার অভাবটা কেন? এই স্বাধীনতার অভাবের অন্যতম প্রধান কারণ, সারা দেশেই যেটা খুবই অভিন্ন কারণ বলতে পারেন, সরকারের নানা ধরনের বিধিনিষেধ, আইন কানুনের ঝামেলা, সেগুলো তো আছেই, কিন্তু সবচাইতে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে সাংবাদিকদের অর্থনৈতিক স্বাধীনতা না থাকা, আর্থিক নিরাপত্তাহীনতা। তারা মাস গেলে বেতন পাবেন কিনা, চাকরির নিশ্চয়তা আছে কিনা, মাথার উপরে ছাদ থাকবে কিনা, বাজার হবে কিনা বাসায়, এই এক দোটানার মধ্যে থাকেন। অনেকেই মাস শেষে বেতন নিয়মিত পান না। এমনও পত্রিকা আছে যেই পত্রিকায় 5 মাস বেতন বাকি রয়েছে। আমরা টেলিভিশনগুলোতেও কিছু কিছু টেলিভিশন আছে, যে সমস্ত টেলিভিশনগুলোতে আপনি দেখবেন যে মাঠ পর্যায়ে যে সমস্ত সংবাদদাতারা রয়েছেন, তাদেরকে কোনো মাসোহারা দেওয়া হয় না। ফলে যখনই আপনি এই অনিশ্চয়তার মধ্যে কারো কাছে সাহায্যের জন্য হাত বাড়ান, তখনই কিন্তু আপনি আপনার স্বাধীনতা কিছুটা ছাড় দিচ্ছেন। আপনি অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ছেন। এই নির্ভরতা হচ্ছে অন্যের দান, দয়া, দাক্ষিণ্য, সেগুলোর উপরে। অথবা আপনি আর একটা পেশায় চলে যাচ্ছেন, ব্যবসা করছেন, অথবা অন্য আর একটা কোনো ধরনের তদবিরবাজি অথবা শিক্ষকতা, যাই করুক, আর একটা পার্শ্ব পেশা হিসেবে নিতে হচ্ছে। এর ফলে আপনার সাংবাদিকতায় আন্তরিকতা কমে যাচ্ছে, আপনি পেশাদারিত্ব কমে যাচ্ছে। এই একই ঘটনা কিন্তু গণমাধ্যম প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ঘটছে। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো লাভজনকভাবে চলছে না। অনেকেই, তাদের আর্থিক সামর্থ্য ছিল না, কিন্তু গণমাধ্যম প্রতিষ্ঠান করেছেন। তাদের অনেকেই অন্য উদ্দেশ্যে, মানে একেবারেই জনসেবা, জনস্বার্থের জন্য, যে পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম অথবা সত্য প্রকাশের জন্যে যে মিশন, সেই মিশনারি জিল থেকে যে পত্রিকা করেছেন বা টেলিভিশন করেছেন তা নয়। তারা তাদের অন্য স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ কিংবা রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্যে প্রতিষ্ঠান করেছেন এবং সেই সমস্ত প্রতিষ্ঠান যেনতেনভাবে তারা পরিচালনা করেন। এই যেনতেনভাবে পরিচালনা করতে যেয়ে তাদের কোনো আর্থিক স্বাবলম্বিতা অর্জিত হয় না। তখন তারা সরকারের সহায়তা চান, অথবা বেসরকারি খাতেও বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আর্থিক সহায়তা আনতে হয়। সেটা শুধু বিজ্ঞাপন না, অন্য ধরনের আর্থিক সহায়তা। অর্থাৎ একটা শিল্প গ্রুপের প্রতিষ্ঠান আছে সংবাদ মাধ্যম, আবার অন্যান্য ব্যবসাও আছে। অন্যান্য ব্যবসার থেকে সাবসিডি দিতে হয় এই গণমাধ্যম প্রতিষ্ঠানকে। তখন এই যে সাবসিডি যার কাছ থেকে আপনি নিচ্ছেন, তার কাছে আপনার স্বাধীনতা কিছুটা খর্ব করতে হচ্ছে, ছাড় দিতে হচ্ছে। এভাবেই কিন্তু নানাভাবে আপনি আষ্টে পৃষ্ঠে আটকা পড়ে যাচ্ছেন, আপনার স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে এবং সে কারণে সৎ সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, এটা পরিষ্কার একদম। কামাল ভাই, আমি আনিস ভাই, আপনি নিশ্চিতভাবেই, আমি জানি না আপনি কামাল ভাইরা যে প্রবলেমটাকে প্রধান সংকট হিসেবে চিহ্নিত করছে, মৌলিক সংকট, তার আমি যদি বুঝি, একটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতার অভাব এবং সেটার পেছনে হচ্ছে গণমাধ্যমের মালিকানার দায়িত্বে যারা, তাদের ইচ্ছা বা নিয়ত বা তারা কেন একটা গণমাধ্যম করেছেন।
ফলে আপনিও কি সেটার সঙ্গে একমত, মানে আমাদের গণমাধ্যমগুলো কেন আসলে গণমাধ্যম হয়ে উঠতে পারলো না এত বছরে? কামাল ভাই যেটা বলেছেন অলমোস্ট এটা কাভার হয়েছে। প্রথমত হচ্ছে যে আমাদের গণমাধ্যম হতে পারে নাই, আমি মনে করি যে মালিক প্রথম কারণ হচ্ছে যে উনি কি উদ্দেশ্যে এই মাধ্যমটা তৈরি করেছেন। আমি একটা বাংলাদেশে এখন মিডিয়া দেখি না যে জনস্বার্থে তার মিডিয়া করেছে বা তার একটা ওই রকম একটা মিশনারি জিল ছিল যে আমি একটা মিডিয়া করব যে মানুষকে তথ্য যাতে আমি দিতে পারি অবাধে। কিন্তু আমরা যদি আপনি আজকের প্রেক্ষাপট যদি দেখেন, প্রতিটা মালিকের পেছনে আপনি খুঁজে দেখেন, এটা হয় তার ইন্ডাস্ট্রি আছে, নয় তার অন্য কোনো জায়গায় এমন একটা স্বার্থ আছে যেটাতে উনি রক্ষা করার জন্য, ফেস করার জন্য এটা করেছেন, এটা এই মিডিয়াটা রেখেছেন হাতিয়ার হিসাবে। আমি খুব নগ্ন ভাষায় এটা একবার সমালোচনা করেছিলাম যে একটা মালিক যে তার আগে মানে এটা ইয়ের মতো পালা আর কি, পালিত এটা মানে আমি বলি যে এটাকে আমি বলি যে ওয়াচডগ, যেটা ওয়াচডগটা আসলে তো মিডিয়াই, কিন্তু এটাকে একটা আক্ষরিক অর্থে ওয়াচডগ বানিয়ে ফেলেছে যে আমি কিছু ডগ রাখবো, আমাকে তুমি যদি ঘেউ করো আমিও কিন্তু তোমাকে ঘেউ করব। সো পারস্পরিক ঘেউ ঘেউ করার জন্য এখন মিডিয়াকে লাগিয়ে দিয়েছে। এবং আপনি যদি, আমি পুরোতে যাব না, ওনার রিপোর্টে কিন্তু আছে কিভাবে একজন ঘেউ করছিল বিধায় সে মিডিয়ার প্রয়োজন বোধ করলো এবং সে একের পর এক মিডিয়ার মালিক হয়ে গেল। একটা, দুইটা, তিনটা, একই মাধ্যমে বাংলা তার 3টা পত্রিকা লাগে, একই মাধ্যমে তার 3টা টেলিভিশন লাগে। এইভাবে তারা মিডিয়ার মালিক হয়ে গেল যাতে আমাকে কেউ আক্রমণ করতে না পারে। তাহলে এখানে জনগণ কোথায়? জনগণ নাই। মানে মিডিয়া একটা সেফগার্ড হয়, 100% সেফগার্ড হিসেবে আজকের দিনে এটা কাজ করছে। আর এই সেফগার্ড হিসেবে আমরা যারা এখানে জয়েন করছি, কাজ করছি, তারা তাদের নির্দেশ অনুযায়ী চলতে হচ্ছে। আমাদের এমন কোনো স্বাধীন মতামত আমরা এখানে দিতে পারছি না। স্বাধীন মতামত দিতে পারছি না 2টা কারণে। একটা হচ্ছে যে আমি যদি এমন একটা নিউজ করি যেটা আমার মালিকের উপর আবার আঘাতটা আসবে, এই আঘাতটা আসতে পারে ব্যক্তি সংস্থা থেকে, সরকার থেকে, দুইভাবে আসতে পারে। সো আমার ওই মেরুদণ্ড নাই যে আমি এমন একটা স্বাধীন সংবাদ মাধ্যম রাখবো যেটা আমার মালিক এবং সরকার দুইটাকে আমি ম্যানেজ করে করতে পারবো। তৃতীয়ত হচ্ছে যাদেরকে আমরা নিয়োগ দিচ্ছি এখানে, তারা কতটুকু সাংবাদিক, তারা কতটা সহি সাংবাদিকতা করে। আপনি আপনার সারা ওয়ার্ল্ডে সংবাদপত্র যে তার নিজস্ব কোনো এজেন্ডা নাই, স্বার্থ নেই তা না, আছে। সেটা বাস্তবায়নের জন্য একটা মাধ্যম তারা অবলম্বন করে, ইথিক্স অবলম্বন করে। আমাদের এখানে কোনো ইথিক্স নাই। আমি বলি যে সহজ বাংলায় যদি আপনি গাছে উঠবেন, একটা মই লাগবে। আপনি গাছে উঠছেন মই ছাড়া, দেখা যায় যে একটা মই ছাড়া আপনি উঠে ওইখানে বসে কীভাবে উঠলেন, সেই ইয়েটা নাই, মেকানিজমটা নাই। সো আপনি আপনার ইচ্ছে অনুযায়ী নিউজ করছেন, কিন্তু সেটাকে একটা ফরম্যাটে ফেলছেন না, এমন এক অবস্থায় আপনি তৈরি করছেন। তো এটা আমরা কেন পারি না? কারণ এখানে শিক্ষিত জনগোষ্ঠী নাই। ওনারা একটা ইয়ে দিয়েছেন এই রিপোর্টে, তার একটা ন্যূনতম যোগ্যতা থাকে। সেটা নিয়ে আলাদা করে কথা বলবো আনিস ভাই, আপনাকে একটু থামাই। ইলিয়াস হোসেন, আমি ইলিয়াস হোসেনের কাছে যাওয়ার আগে একটু বলি। আনিস আলমগীর বললেন যে স্বাধীনভাবে মত দিতে পারছেন না। স্বাধীনভাবে মত তো পরের কথা, বস্তুনিষ্ঠভাবে খবরটাই তো প্রকাশ করতে পারছেন না। আপনি দেখেন, মামলা হয়েছে একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে, সেই খবর তার প্রতিষ্ঠানের পত্রপত্রিকা, টেলিভিশন, রেডিও কোথাও নাই, কিল করে ফেলছে একটা খবর, যেটা বস্তুনিষ্ঠ খবর আপনি প্রকাশ করতে পারলেন না। সেই প্রতিষ্ঠানে যারা সাংবাদিক হিসেবে কাজ করছেন তাদেরকে সেখানে স্বাধীনতা জলাঞ্জলি দিতে হলো। এই অবস্থা থেকে বেরোতে হবে। আমি একটু যোগ করি, উনি যে উদাহরণটা দিচ্ছেন, এটা যে শুধু উনার পত্রিকায় প্রকাশ করেনি তা নয়, উনার পত্রিকাটা কিল করেছে, অন্য কোনো মিডিয়া তো দেয় নাই, এটা ওই নিউজটা আসতে দেয় নাই। একটি মাত্র পত্রিকা, মনে করেন প্রথম আলো, সেই নিউজটা দিল অমুক গণমাধ্যমের অমুক ব্যক্তির বিরুদ্ধে, একটা শিল্পপতির বিরুদ্ধে একটা মামলা হয়েছে, এটুকুই। বাবার কোন শিল্পপতি তার নাম নাই, কোন প্রতিষ্ঠান সেটারও নাম নাই, এমন একটা নিউজ প্রকাশ করেছে। তাহলে বুঝেন যে আপনি শুধু কিল করছেন তা না, আপনি অন্যদের দ্বারাও কিল করছেন। কারণ ওই যে আপনাকে প্রথমে বললাম প্রভাবটা রয়েছে না, প্রভাব না, আপনাকে বললাম তুমি যদি ঘেউ করো আমিও তোমাকে ঘেউ করব, কারণ আমারও লোক আছে, সেটা আমিও লিখে দিয়েছি ঘেউ করার জন্য,
সেটাই চলছে। ইলিয়াস ভাই, আপনি একদম মানে রিপোর্টিং থেকে মূলধারার গণমাধ্যমের এখন নীতি নির্ধারণ পর্যায়ে কাজ করছেন, ফলে এই গণমাধ্যমের স্বাধীনতা এটা নিয়ে সবাই কথা বলছেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে গণমাধ্যমের স্বাধীনতা জিনিসটা আসলে কি? কয়েকদিন আগে প্রেস ফ্রিডম ডে উদযাপিত হলো, কেউ কেউ বলেন প্রেস মানে চাপ, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, মানে চাপ দেওয়ার স্বাধীনতা, এটা মালিকের, সরকারের, অন্য রাজনৈতিক দলের, বিজ্ঞাপনদাতার। ফলে গণমাধ্যম আসলে বাংলাদেশে কতখানি স্বাধীন, নাকি এটা কেবলই মিথ? ধন্যবাদ আপনাকে। আসলে এখানে এখন পর্যন্ত যে দুই ভাই কথা বলেছেন, যথেষ্ট প্রাজ্ঞ, বিজ্ঞ এবং দীর্ঘ কেরিয়ার তাদের সাংবাদিকতার। আমি ওই অনুপাতে অত ভালো বলার কথা না, তবে আমার মাঠ পর্যায়ের কিছু অভিজ্ঞতা আছে, সেটা থেকেই কথা বলছি। আর সাংবাদিকদের সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের সুখ দুঃখ, তাদের সাথে থাকার যে অভিজ্ঞতা, সেটা থেকে বলতে পারি। কামাল ভাই যেটা বলছিলেন যে আর্থিক সমস্যাটাকে বড় করে তুলে ধরেছেন, হ্যাঁ, এটার সাথে দ্বিমত করার কারণ নেই। তবে আমার যেটা মনে হচ্ছে, বাংলাদেশের সব কিছু সমস্যার সাথে রাজনৈতিক সমস্যা সবচেয়ে বড়। এই রাজনীতি যখন ঠিক নেই, তখন অন্যগুলোর উপরে এটার একটা প্রভাব পড়েছে। রাজনৈতিক কারণে যেরকম গণমাধ্যমের গলা চেপে ধরা হয়, ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতির কারণে কে কোন স্কুলের শিক্ষক হবে, কে কোন জায়গায় বিয়ে করবে, এটা পর্যন্ত প্রভাব পড়ে। তো আমাদের গণমাধ্যম ব্যবহৃত হয়েছে অপরাজনীতির স্বার্থে বিভিন্ন সময়ে। তো দুর্নীতির যে বিষয়টা বা রাজনীতির বা সাংবাদিকতার যে যোগ্যতা, এই প্রশ্নে আমরা লক্ষ্য করেছি, আমরা যখন ছোট ছিলাম তখন যে দেখেছি কারা সাংবাদিকতা করে, যারা একটু অগ্রগামী চিন্তাভাবনার লোক, যারা একটু লেখাপড়া করে, লেখাপড়ার খোঁজ খবর রাখে, দেশ বিদেশের খোঁজ রাখে, তারা লেখার জন্য, তখন তো আর টেলিভিশন ছিল না, তো তখন লেখার জন্য, নিজের লেখা প্রকাশের জন্য এদিকে, এই মাধ্যমের দিকে এগিয়ে আসতো। পরবর্তীতে দেখা গেল যে এদেরকে সম্মান করে, রাজনীতিবিদরা সম্মান করে, যারা ক্ষমতায় থাকেন তারা সম্মান করে। এগুলো দেখে টাউট বাটপাররাও সাংবাদিক হওয়ার চেষ্টা করলো বা সাংবাদিকতার মালিক হওয়ার চেষ্টা করলো। তখন তারা এই যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে, যার কোনো অভিজ্ঞতাই নেই যে গণমাধ্যম কি, কেন, সেও গণমাধ্যমের মালিক হলো বা সেও সাংবাদিক হয়ে গেল। দেখবেন ঢাকা শহরে বিশাল বিশাল বড় গাড়িতে সাংবাদিক নিয়ে ঘুরতেছে, এত কোণার মধ্যে ছোট্ট একটা দৈনিকের হয়তো নাম লেখা আছে, দৈনিক আজ আছে কাল নাই, এই টাইপের। তো দুর্নীতির সাথে জড়িত আমরা দেখলাম যে বিশেষ করে গত ১.৫ দশকে যে আলাপগুলো হয়েছে, গণমাধ্যম খবর প্রকাশ করতে পারেনি, কাজ করতে পারেনি বা সরকারের চাপে ছিল, তখন দেখেন যদি আপনি দুর্নীতির সাথে কারা জড়িত ছিল, সর্বোচ্চ একটি হাউজের হয়তো ২ বা ৪ জন। বেশিরভাগ লোকই ঠিকমতো বেতন পাচ্ছে না, কাজের পরিবেশ পাচ্ছে না, অ্যাসাইনমেন্টে যাবে তার যে ইকুইপমেন্টের সাপোর্ট সেটা ঠিকমতো হচ্ছে না, কিন্তু ২-৪ জন খুব রমরমা আছে। তারা কি আসলে অভাবের কারণে দুর্নীতিগ্রস্ত হয়েছে? মোটেই না, তারা স্বভাবের কারণে। তারা এই যে রাজনৈতিক প্রভাবে বলয়ের মধ্যে থেকে নানান কিছু করা যায় পেশাটাকে অপব্যবহার করে, সেই দিকে আগ্রহ দেখিয়েছে। এখনও বিভিন্ন অফিসে গণমাধ্যমের আমরা যে যাই, বিভিন্ন সময় অনেকের সাথে ইন্টারেকশন হয়, অনেকেই ভালো সাংবাদিকতা করতে চায়। তারা মনে করে যে সাংবাদিক হয়ে বিলিয়নার হওয়া যাবে না, এই পেশা সেটার জন্য না। এই পেশায় সে দেশের জন্য, মানুষের জন্য সরাসরি কিছু বলার বা লেখার বা করার সুযোগ আছে, সেজন্য সে করতে চায়। কারো কারো ভিতরে একটু প্রতিষ্ঠা পাওয়া, নাম কাম করারও ইচ্ছা আছে, কিন্তু এই পেশার থেকে অনেক টাকা করতে হবে, এইটা যারা চিন্তা করে বা করেছে কিছু, তারা এই পেশাটাকে ধ্বংস করেছে। আর আপনি যেটি আর্থসামাজিক পরিস্থিতি, কোনোটা থেকে তো কোনোটা ছাড়া না। আপনার আমরা জানি যে ইঞ্জিনিয়ার সেটা ভালো স্থাপনা তৈরি করবে, সে দেখা গেল যে রডের পরিবর্তে বাঁশ দিয়ে দিচ্ছে, সে তো এইটা পড়ে নাই। একজন ডাক্তার যখন লেখাপড়া করে, তার শেষ ইন্টার্নের দিকে যায়, সে শপথ করে মানুষের কল্যাণে কাজ করবে, সে কি করছে? সরকারি হাসপাতাল থেকে রুগী ভাগিয়ে নিয়ে তার বেসরকারি হাসপাতালে যাচ্ছে। তো টোটাল যে আর্থসামাজিক অবস্থাটা ভেঙে পড়েছে, সেটার প্রভাবের কারণে হোক বা রাজনৈতিক আপনার দুর্বৃত্তায়নের কারণে হোক, তার প্রভাব গণমাধ্যমে পড়ছে। কামাল ভাই, এই যে আপনারা যে সমস্যাটা চিহ্নিত করলেন এবং নানান স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বললেন, এই সংকট সমাধানের জন্য আপনাদের প্রধানতম সুপারিশ কি? মানে এই সংকটটা থেকে মুক্তির নিশ্চয়ই কোনো রাস্তাঘাট, পথঘাট আছে? না, আমরা তো বলেছি যে সংবাদ মাধ্যমের সংকট নিরসনের জন্য সংবাদ মাধ্যমের টেকসই, গণমাধ্যমের একটা টেকসই ব্যবসা মডেল তৈরি করতে হবে, বিজনেস মডেল। এই গণমাধ্যমের ব্যবসা অন্য আর 10টা ব্যবসার মতন নয়। আলু পেঁয়াজের ব্যবসা কিংবা সিমেন্টের কারখানা কিংবা রিয়েল এস্টেটের ব্যবসা, ব্যাংকের মালিকানা, তা নয়। সুতরাং এখানে অতি মুনাফা করার কোনো খায়েশ থাকার কথা না। যেটা থাকার কথা সেটা হচ্ছে যে তার প্রতিষ্ঠানটা যাতে স্বাবলম্বী হতে পারে, সেরকম একটা অর্থনৈতিক রিটার্ন যাতে ফেরত আসে, টাকা যাতে আসে, সেইভাবে সেই আয়, সেই পরিমাণে আয় যাতে করতে পারে, সেরকম একটা মডেল তৈরি করাটাই হলো মূল কাজ। সেটা হচ্ছে না কেন? হচ্ছে না কারণ হচ্ছে ওই যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কথা উনি তুলেছেন। রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে অনেকে বাড়তি সুবিধা নেয়। ঢাকা শহরে মিডিয়া তালিকাভুক্ত পত্রিকার সংখ্যা 600। মিডিয়া তালিকাভুক্তিটা হচ্ছে যে যেই পত্রিকা 6000 অন্তত ছাপা হয়,
সেই পত্রিকা সরকারি বিজ্ঞাপন বিজ্ঞাপনের পাওয়ার যোগ্য উপযুক্ত হয় এবং মিডিয়া তালিকাভুক্ত হতে পারে। মিডিয়া তালিকাভুক্ত হলে প্রথমে তার বিজ্ঞাপনের রেট প্রতি কলাম ইঞ্চি 151 টাকা, কিন্তু যখনই তার প্রচার সংখ্যা বাড়তে শুরু করবে এবং 40,000 ক্রস করবে তখনই তার ওই বিজ্ঞাপনের রেট হবে 500 সামথিং। আর যখন এটা 1.5 লক্ষ ক্রস করবে, 1,51,000 হবে, তখন এটার বিজ্ঞাপনের রেট প্রতি কলাম ইঞ্চি 934 টাকা। এখন এই যে 600-র বেশি কাগজ ঢাকা শহর থেকে বের হয়, এর মধ্যে হকাররা ঢাকা শহরে কাগজ বিক্রি করেন সর্বোচ্চ 52টা, তার বেশি না। তার মানে বাকি 548টা কাগজ তার কোনো ক্রেতা নেই, কেউ পয়সা দিয়ে ওটা কেনে না। ওই কাগজগুলো অনিয়মিত, শুধুমাত্র ওই সরকারি বিজ্ঞাপন হাতিয়ে নেওয়ার জন্য। যেদিন বিজ্ঞাপন থাকে সেদিন 300-400 কপি ছাপা হয়, আর অন্য দিন ওগুলো ছাপা হয় না। তো এই সরকারি বিজ্ঞাপন থেকে তারা অর্থ আদায় করা, সুযোগ নেওয়া, সেটার এই অর্থটা যদি তারা না পেয়ে এই যে কাগজগুলোর পাঠক আছে, ক্রেতা আছে, সেই পত্রিকাগুলো পেত, তাহলে সেই পত্রিকাগুলো আরেকটু স্বাবলম্বী হতে পারত। আপনাদের টেলিভিশনের ক্ষেত্রে দেখেন, টেলিভিশনের টিআরপি রেটিং, এই মেকানিজম, যে টিআরপি রেটিং যেই মেকানিজমে হচ্ছে, এটা একেবারেই পুরো ভৌতিক একটা কারবার চলছে। আগে একটা বেসরকারি কোম্পানি এটা করত, তারা 1000 খানেকের বেশি রিসিভার দিয়ে বাসায় বাড়িতে বিভিন্ন জায়গায় তারা যাচাই করতো যে কে কখন কি ধরনের অনুষ্ঠান দেখছে। সেই ইন্টেলিজেন্সের উপরে ভিত্তি করে, সেই তথ্যের উপরে ভিত্তি করে বিজ্ঞাপনদাতারা সিদ্ধান্ত নিতেন কোন অনুষ্ঠানের জন্য কি বিজ্ঞাপন দেবেন বা কখন দেবেন, কোন মাধ্যমে দেবেন। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, তারা দায়িত্ব নিল সরকারকে বলে যে আমরা এটা খুব ভালোভাবে করতে পারবো, এবং সরকারের সাথে একটা চুক্তি হলো। সেই চুক্তিতে ন্যূনতম শর্ত ছিল যে প্রথম বছরেই তাদেরকে অন্তত 3000 রিসিভার বিভিন্ন জায়গায় দিতে হবে, এবং তারপরের বছরে 8,000 রিসিভার বিভিন্ন জায়গায় দিতে হবে। তারা, আমরা যখন এই রিপোর্ট প্রকাশ করেছি সেদিন পর্যন্ত তাদের মাত্র 300 সেটের উপরে, রিসিভার সেটের উপরে তারা এই ডাটা অনেক কমেছে। এবং সেই 300 সেট সম্পর্কেও টেলিভিশন শিল্পের লোকজনেরই বক্তব্য হচ্ছে যে এগুলো ওই কোম্পানির লোকজন তাদের আত্মীয় স্বজনের বাসায় দিয়ে রেখেছে এবং তারাও নানানভাবে এটা ম্যানিপুলেট করে। সো এখানে কোনো ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, এটা ছাড়া কিন্তু ভরসার কোনো জায়গাও নাই। এখন এগুলো তো ঠিক করতে হবে। এগুলো ঠিক করলে পরে যারা ভালো সাংবাদিকতা করছে, যারা ভালোভাবে প্রতিষ্ঠান চালাতে চায়, যাদের অনুষ্ঠানের দর্শক আছে, যাদের লেখার পাঠক আছে, তারা লাভবান হতে পারে। আমরা এগুলো সংস্কারের কথা বলেছি। এখন সরকার কতটা করতে পারবে আমরা জানি না। সরকারের ভেতরে সমস্যা হচ্ছে যে দুর্নীতি খুব সহজেই ঢুকে পড়ে। একজন দুজন আমলার হাতে যদি বিষয়টা থাকে, তাহলে তাকে ঘুষ দিয়ে বা অন্য কোনো ধরনের সুবিধা দিয়ে পার পাওয়া সম্ভব। আবার বেসরকারি খাতেরও যদি কেউ তাদের সাথে থাকেন, তাদেরও অনেক ক্ষেত্রে এরকম হয়েছে। যেমন ইউনিয়নের নেতাদের, বিভিন্ন ইউনিয়ন, প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন, এমপ্লয়িজ ইউনিয়ন, তারপরে আপনার জার্নালিস্ট ইউনিয়ন, তাদেরও প্রতিনিধিত্ব ওখানে বিভিন্ন সময় ছিল, কিন্তু সেটা খুব একটা কাজ করেনি এবং সেখানেও অনিয়ম হয়েছে, সমালোচনা আছে, অনেক অনিয়ম হয়েছে। সেসব অনিয়মের প্রমাণ আমরা পেয়েছি কাগজপত্রে। এখন আমরা বলছি যে এখানে একটা ভালো নজরদারি ব্যবস্থা থাকা দরকার, একটা স্বচ্ছ ব্যবস্থা থাকা দরকার, যাতে মানুষ বিশ্বাস করতে পারে, আস্থা রাখতে পারে যে না, এই যে যাচাইটা হয়েছে, এই যাচাইটা সঠিকভাবে হয়েছে। তো সেই যাচাই পদ্ধতিতে আমরা সেই জন্য বলেছি নাগরিক সমাজেরও পার্টিসিপেশন থাকতে হবে। জি, আমরা বলেছি বিজ্ঞাপন শিল্পের পার্টিসিপেশন থাকতে হবে, অর্থাৎ অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন যারা আছে তাদের প্রতিনিধি থাকতে হবে, আবার মালিকদের প্রতিনিধিও থাকতে হবে। 3 পক্ষ এবং সরকারি কর্মকর্তা মিলে একটা সমন্বিত উদ্যোগে যদি ইন্সপেকশনগুলো হয়, যাচাইগুলো হয়, তাহলে কে কার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে বা অনিয়ম করছে সেটা আরেকজন ধরে ফেলতে পারবে। একটা বিরতি নিয়ে আনিস ভাই, আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন আমার, সেটা হচ্ছে তদন্ত কমিটি বা যে কোনো কমিশন নিয়েই এক ধরনের হাসি ঠাট্টা আমরা করি, কারণ এখন পর্যন্ত কোনো তদন্ত কমিশন অথবা এই ধরনের কমিশনের রিপোর্টের বাস্তবায়ন আমরা দেখিনি। এমনকি অন্তর্বর্তী সরকারের প্রথম দিকের গঠিত যে 5টা কমিশন, সেই কমিশনের প্রস্তাব সুপারিশ নিয়ে স্টেক হোল্ডারদের নানা রকম আপত্তি আছে, আর গণমাধ্যম সংস্কার কমিশন নিয়ে আলাপ নেই বললেই চলে। ফলে এটা তো আলাপ আলোচনায় অবহেলিত। ফলে এটা বাস্তবায়নের ব্যাপারে কতখানি আশাবাদী, অথবা বিশেষ করে যেহেতু প্রফেসর ইউনূস কামাল ভাইদের কাছ থেকে একটা সারসংক্ষেপও নিয়েছেন, আশুকরণীয় দ্রুতকরণীয় সেগুলো হবে কিনা বা শুরুটা করতে পারবে কিনা, সে বিষয়ে আপনি কতখানি আশাবাদী সেটা শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছে একটু পরে।
দর্শক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। স্বাগত যারা নতুন করে যুক্ত হয়েছেন। সাংবাদিক কলামিস্ট আনিস আলমগীর, আপনার কাছে প্রশ্ন ছিল যে এই যে আমাদের এই তদন্ত কমিটি বা কমিশন, এগুলার যতটুকু সুপারিশ কামাল ভাইয়েরা কষ্ট করে বের করলো, সেটার আশুকরণে যেটা এই সরকার করার কথা, প্রফেসর ইউনূসের সরকার, সেটার ব্যাপারে কতখানি আশা এবং পরবর্তীতে রাজনৈতিক সরকার এই বিষয়গুলোকে কতখানি আমলে নিবে? আমি বলছি সেটা, এবং কামাল ভাইয়ের যে কমিশনে যে সুপারিশ দিয়েছিল, আপনি যা আগের যে প্রশ্নটা করলেন আর্থিক যে বিষয়টা, সেখানেও কিন্তু এটা আছে যে কামাল ভাই হয়তো ভুলে গেছেন বলার জন্য, কেবল অপারেটরদের কাছ থেকে কিন্তু কোনো টাকা বাংলাদেশের টেলিভিশনগুলো পায় না, 1 টাকাও পায় না। তো তাহলে টেলিভিশনগুলো কিভাবে চলবে? আর বিজ্ঞাপনে যে কথাটা পত্রিকার আসলো, আমি দুইটা নিজের মানে পদ ধারণ করে অভিজ্ঞতা থেকে বলছি। সে পত্রিকা সম্পাদক হিসেবে আমি দেখেছি যে এই যে বিজ্ঞাপন যারা পায়, যেগুলো যেটুকু দেয় সেই সরকারি তরফ থেকে, ওইটুকু আনতেও অর্ধেক টাকা খরচ করে ফেলতে হয় ঘুষ দিতে দিতে, সরকারি বিজ্ঞাপন। আবার এই যে বিভিন্ন অর্গানাইজেশনে যে ইয়েরা আছে, পিআরওরা আছে, ওদেরকে 40% পর্যন্ত দিয়ে দিতে হয়, কারণ স্বায়ত্তশাসিত যেগুলো, ইনক্লুডিং সিটি কর্পোরেশন। সো এই কীভাবে পত্রিকা আসলে কীভাবে সার্ভাইভ করবে, এবং এই মালিকগুলো কীভাবে, সরকার যে ওয়েজ বোর্ড নির্ধারণ করে দেয়, ওই ওয়েজ বোর্ড অনুযায়ী কীভাবে টাকা দেবে? আসলে কোনো অসৎ উদ্দেশ্য ছাড়া এইভাবে মিডিয়া রান করাও সম্ভব না। কারণ আপনি যদি সঠিক সাংবাদিক নেন এবং সঠিক বেতন দেন, তাহলে কিন্তু আপনার আয় ব্যয়ের সংকট তৈরি হচ্ছে। যাই হোক, ওনাদের রিপোর্ট নিয়ে যেটা আমি বলি, আমি মনে করি যে এটা অত্যন্ত সুলিখিত একটা রিপোর্ট হয়েছে, একটা ইন্টারন্যাশনাল মানের হয়েছে। এই জন্য হয়েছে কারণ প্রত্যেকটা সেক্টরের সমস্যাগুলো ওনারা তুলে ধরেছেন। এইটা বাস্তবায়ন করা যাবে কিনা সেটা অন্য প্রশ্ন, কিন্তু ওনারা তুলে ধরতে পারছেন। এবং সর্বশেষ যেটা আছে, আমি দেখলাম যে একটা গণমাধ্যম কমিশন তারা গঠন করতে বলেছেন। সেই কমিশনের আন্ডারে সব কিছুর একটা মানে সমাধানের একটা ইয়ে আছে। আমার একটা সমস্যা হলো একটা অভিন্ন আমব্রেলার মতো। যেমন আমি শুরুতে বলছিলাম যে কে সাংবাদিক আর কে সাংবাদিক না, এটা একটা বিরাট কোয়েশ্চেন। আজকে ব্যাঙের ছাতার মতো সাংবাদিক গজিয়ে গেছে, এবং এই সাংবাদিকরা গ্রাম পর্যায়ে একেবারে ইয়েতে নেমে গেছে, আপনি কি বলেন, চাঁদাবাজিতে নেমে গেছে, এবং কোনো একটা নিউজ ওদেরকে টাকা ছাড়া ওরা পাঠাবেও না। আবার ঢাকা শহরে তো আছেই, ইলিয়াস খুব ভালো উদাহরণ দিয়েছে যে কিছু লোক ধরেই নিয়েছে যে এই প্রফেশনটা হচ্ছে বিলিয়নিয়ার হওয়ার জন্য। আমার সহকর্মী ছিল, আমি জানবো, বিরাট মানে শিল্পগোষ্ঠীর সম্পাদক হয়ে গেছে। জিন্দিগিতে আমি তাকে দেখি নাই কোনো একটা সংবাদ উদ্দেশ্য ছাড়া সে লিখেছে। ওই মেট্রিক পাস সম্পাদক, যে তার উদ্দেশ্যই ছিল যে এই প্রফেশনে আসা, টাকা কামানো, এবং সে সফল, টাকা কামিয়ে গেছে। কিন্তু এটা সাফারার হচ্ছে যারা পুরো ইন্ডাস্ট্রি, যারা শিক্ষা গ্রহণ করে এখানে এসেছে, তারা এই টাকা এই পরিস্থিতি এই জামানায় চলতে পারছে না। তাহলে আমার এখানে কারা আসবে, কি উদ্দেশ্যে আসবে, তাদেরকে, যেমন আমি যদি 10 জনকে রাখি, 10 জন সেই মানের সাংবাদিক রাখবো, 10 জনকে সেরকম আমি বেতনে দিতে পারবো। ভাই, এই সংকটের কি সমাধানে উদ্যোগ নিতে পারে এই সরকার? আমি বলছি সেটা। আরেক জায়গায় হচ্ছে যে কে রিপোর্টার হবে তার যোগ্যতা। এখন যে কেউ রিপোর্টার হতে পারছে, কিন্তু যদি এই কমিশন, উনি প্রস্তাব করেছেন যে সেখান থেকে গ্র্যাজুয়েশন প্লাস আপনার সনদ নেওয়ার একটা কার্ড তালিকাভুক্ত করা গণমাধ্যম কমিশনে। এবং আমরা এটাও বলেছি যে মানে যে চাকরি পাবে কোনো প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানে প্রথমে 1 বছর তার প্রশিক্ষণ, এটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ওকে, যে প্রশিক্ষণ নিয়ে আসছে তার হয়তো দরকার নাই, তার এটা ইনস্টিটিউশন অনুযায়ী বুঝবেন। কিন্তু যে তালিকাভুক্তির যে কথাটা বললো, সেটা কেন এত জরুরি? আজকে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়, ধারণ করা হয়, সরকারি দল যারা যখন আসে তখন তাদের চামচাদেরকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়। আমার অ্যাক্রিডিটেশন কার্ড আমি ওইখান থেকে নিতে হবে কেন? আমি যে সাংবাদিক, সেটার আমার একটা কার্ড দরকার, এবং সেটা সরকার স্বীকৃত হতে হবে। সেটা ওই ইনস্টিটিউশন যদি কমিশন থেকে যদি দেওয়া হয়, তাহলে ওই কমিশনের কার্ডধারী কতজন সাংবাদিককে আপনি চাকরি দিয়েছেন, সেই হিসাবে আপনার ইনস্টিটিউশনকে আমি মূল্যায়ন করব, সেই হিসাবে সরকারও তাকে সেভাবে ইনসেন্টিভ দিতে পারে।
তাহলে কিন্তু আর ঝামেলা হয় না, এবং আমার ওই কার্ডদারি আর বিষয় লাগছে না। এই কার্ডের অনেক গুরুত্ব আছে, অ্যাক্রিডিটেশন কার্ড বলে যেটা বলেন। আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে আমি খুব মানে বিস্তারিত বলবো না, আমি বলবো যে তালেবানরা আমাকে যখন অ্যারেস্ট করেছিল আফগানিস্তানে, এই অ্যাক্রিডিটেশন কার্ড কিন্তু আমার জীবন বাঁচিয়েছে। কারণ তখন তারা দেখলো যে তাহলে সে সরকার থেকে তাকে স্বীকৃত সাংবাদিক। তো আমরা কেন আজকে সেরকম একটা পরিচয়পত্র আমরা দিতে পারছি না? যদি আমরা দিতে পারি তাহলে এই দুইটা জিনিস হচ্ছে, এক, অশিক্ষিত লোক এখানে আসতে পারছে না, দুই, শিক্ষিত মানে এবং আমার পেশাগত নিরাপত্তার যে বিষয়টা হয়। হ্যাঁ, ইলিয়াস ভাই, আপনার কাছে এই প্রশ্নটাই একটু করি যে এই যে সুপারিশগুলো বাস্তব ভাইরা করে গেলেন সরকারের কাছে, সেটা বাস্তবায়ন আসলে কার ভূমিকা জরুরি? এবং ইমিডিয়েটলি এই সরকার অন্যান্য অনেকগুলো সংস্কার কমিশন নিয়ে তারা কাজ করছেন। একটা ঐক্যমত কমিশন হয়েছে যেটা প্রফেসর ইউনূস নিজেই প্রধান, প্রফেসর আলী রিয়াজ আছেন। ফলে গণমাধ্যম তাদের চিন্তা ভাবনায় আছে কিনা, পাবলিক স্পেসে আলোচনায় ফেসবুকে কোথাও নাই আসলে গণমাধ্যম সংস্কার কমিশন। হ্যাঁ, আসলে এত কিছু আলোচনা হয় আমাদের দেশে এবং এত কিছু করতে চাই আমরা, যে এর জন্য কতদিন কিভাবে কারা করবে এ নিয়ে আসল কথাই হয় না আর কি। যে কামাল ভাইরা অনেক খেটে খুঁটে জিনিসটা করেছেন, আমরাও কোনো না কোনোভাবে অংশীজন ছিলাম তার আলোচনায় এই সংস্কারের ক্ষেত্রে, যে এই হওয়া উচিত। এবং আলমগীর ভাই যেটা বললেন, আনিস আলমগীর ভাই, যে আন্তর্জাতিক মানেরই একটি সংস্কার হয়েছে, ওই জায়গাটাই আমার খটকা। আমরা কি আসলে আন্তর্জাতিক মানের? সংস্কারটা উনি আন্তর্জাতিক মানের করেছেন, কিন্তু আমরা এটা এক্সিকিউট করবো যারা, তারা কোন মানের? এখানেই সমস্যা। এবং এত কিছু করতে চাচ্ছে সরকার, বা আমরাও এত প্রত্যাশা করছি তার উপরে, চাপের উপরে চাপ, আসলে সেইখান থেকে কতটুকু হবে আমার আসলে সংশয় আছে। এই কারণে পরবর্তীতে নির্বাচিত সরকার, হ্যাঁ, নির্বাচিত সরকারের অতীতের গুলো আমাদের অভিজ্ঞতা খুব ভালো না আর কি। তারা অনেক বড় বড় কথা, ভালো ভালো কথা বলেছেন, পরবর্তীতে গিয়ে তাদের যে দলীয় আদর্শ বা তাদের যে নেতাকর্মীদের প্রত্যাশা, তাদের যে চাওয়া পাওয়া, সেই সবের কারণে অনেক ভালো ভালো জিনিস চাপা পড়ে যায়। হয়তো তাদের সদিচ্ছা আছে। এখন আমরা বলতে পারি যে গত জামানাগুলো যা দেখেছি এখন তো একটু আলাদা, এই কারণে যে অনেক রক্তক্ষয়ের পরে বিশাল একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছে। সেখানে স্বাভাবিক মানুষই একটু স্বাভাবিকভাবে চিন্তাই আসে যে আবারও কি আমরা একই আবর্তে ফিরে যাব? নিশ্চয়ই ভবিষ্যতের দিকে যেতে হলে যা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এগোতে হবে। এই জিনিসগুলো তো দরকার সরকারের জন্যই, যারাই রাষ্ট্র পরিচালনা করবে আগামীতে। যদি গণমাধ্যম স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে, এখানে যদি অসৎ লোকজন না থাকে, তাহলে সরকারের জন্য কিন্তু সুবিধা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। না হলে যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো গণমাধ্যম পরিচালিত হয়, তাহলে কি করবে? সরকারের কাছ থেকে সুবিধা না নিতে পারলে সরকারের সমালোচনা করবে অহেতুক। আবার যে জিনিসটা সত্য না সেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। তাহলে এখানে রেগুলেটরিটা যদি পরিষ্কার থাকে স্বচ্ছতা ভিত্তিতে, তাহলে সরকার লাভবান হবে। এই চিন্তা যদি সরকার করে। আমি এই প্রশ্নটার একটু উত্তর দিতে চাই, এই যে সংস্কার সংক্রান্ত বিষয়। দেখেন, এই যে জাতীয় ঐকমত্য কমিশন, তারা কিন্তু সংবিধান, নির্বাচন ব্যবস্থা, এগুলোর উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ হলো তারা নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসাবে সেটা করতে হচ্ছে তাদেরকে। এখন তারা যদি সফল হয় এবং দেশে যদি গণতন্ত্র, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তাহলে কিন্তু আমাদের এই গণমাধ্যমের জন্য অনেক কিছুই সহজ হয়ে যাবে তখন আদায় করাটা। আর আমরা যে সংস্কার কমিশনের তরফ থেকে, গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সুপারিশগুলো দিয়েছি, সেই সুপারিশগুলোর মধ্যে আপনি এটা আন্তর্জাতিক মান বলেন, দেশীয় মান বলেন বা স্থানীয় মানের বলেন, যাই বলেছি আমরা, সেগুলো কার্যকর করা গভর্নমেন্টের জন্য খুব বেশি কঠিন কিছু না। আমরা যে কয়টা আইনের দরকার হবে, সে কটা আইনের কথা পরিষ্কার করে চিহ্নিত করে দিয়েছি যে এই আইন সংশোধন করতে হবে। আবার দুটো আইনের খসড়াও তৈরি করে দিয়েছি অধ্যাদেশ, যাতে সহজ হয় বাস্তবায়ন করা। আর কিছু কিছু পদক্ষেপের কথা বলেছি যেগুলো সরকারের নীতিমালাতেই সরকার বলে দিতে পারে, জাস্ট একটা নীতি হিসাবে, যে এই নীতিটা অনুসৃত হতে হবে, অথবা একটা নির্দেশনাও দিয়ে দিতে পারে এক্সিকিউটিভ অর্ডারে, তাহলেও সেগুলো হতে পারে। কি বিষয়ে এক্সিকিউটিভ অর্ডারের নির্দেশনা দিতে পারে? যেমন আমি বলি, এই যে সংবাদপত্রের ডিক্লারেশন দেওয়া, আমরা কিন্তু বলেছি যে সাংবাদিকের যেমন যোগ্যতা থাকতে হবে, নির্ধারণ করে দিতে হবে, সম্পাদকের যোগ্যতা নির্ধারণ করে দিতে হবে, মালিকানার যোগ্যতা নির্ধারণ করে দিতে হবে। সম্পাদকের যোগ্যতার ক্ষেত্রে কি বলা আছে জানেন? আমাদের প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্টে যে আপনার 5 বছর অ্যাক্রিডিটেশন নিয়ে, সরকারের অ্যাক্রিডিটেশন নিয়ে কাজ করেছে এরকম অভিজ্ঞতা সম্পন্ন যে কেউ সম্পাদক হতে পারবে। তার মানে একটা যৌক্তিকতা দিয়ে দিল যে তার আর অন্য কোনো কিছু লাগবে না, 5 বছর সাংবাদিকতা থাকলেই হবে, 5 বছর সাংবাদিকতা করলেই। আমি একটু যোগ করতে চাচ্ছি, এই ক্ষেত্রে আমি যেটা দেখেছি আর কি আপনাদের প্রতিবেদনটার মধ্যে, পত্রিকা নিয়ে যে বিস্তারিত আলোচনা হয়েছে, টেলিভিশনের ক্ষেত্রে অত ডিটেইলস নেই আর কি। যদি টেলিভিশনের ক্ষেত্রে আরো মারাত্মকভাবে আছে, যে মালিকানা কারা পাবে, টেলিভিশনের ক্ষেত্রে আরো মারাত্মকভাবে আছে। টেলিভিশনের ক্ষেত্রে দেখেন কোন যোগ্যতায় হবে,
টেলিভিশনের ক্ষেত্রে যেটা হয়েছে এ পর্যন্ত লাইসেন্স দেওয়া হয়েছে যেটার ভিত্তিতে, সবই লাইসেন্স দেওয়া হয়েছে রাজনৈতিক ভিত্তিতে। আমরা আবেদনপত্রগুলো যাচাই করে দেখেছি এবং হলফনামা তারা যা জমা দিয়েছেন সরকারের কাছে, সেই হলফনামাতেও দেখেছি। হলফনামাতে আর্থিক সামর্থ্যের প্রসঙ্গে যখন বলা হয়েছে তখন তারা বলেছে যে তাদের নিজস্ব উৎস থেকে বিনিয়োগ করবে এবং ব্যাংকের ঋণ নেবে। আপনি ব্যাংকের ঋণের কথা যখনই বলছেন তখনই তো একটা ফাঁক থেকে যাচ্ছে। ব্যাংকের ঋণ না পেলে কি হবে? ব্যাংকের ঋণ না পেলে কি হবে? তার প্রতিষ্ঠান চলবে না। সেটা হয়েছে। আবার মালিকানার জন্য যে আপনি আবেদন করেছেন যে আপনি একটা লাইসেন্স চান, সেখানে অধিকাংশ, আপনি তো এখন 52টা টেলিভিশনকে অনুমোদন দিয়েছিল, এখন 36টা বোধ হয় এর মধ্যে অধিকাংশ, আপনি বলতে পারেন 90% তাদের আবেদনে লিখেছে যে তারা এই সরকারের, তখন যে ক্ষমতাসীন সরকার ছিল সেই ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক আদর্শ এবং তার উন্নয়নের বিবরণ সেটা তুলে ধরতে চায়, প্রচার করতে চায়, সেজন্য তাদের টেলিভিশন দরকার। কামাল ভাই, একটা প্রশ্ন আমি করতে চাই, যে জায়গাটা আনিস ভাই নিয়ে আসলেন যে সাংবাদিক কে হবে, ধরুন MBBS পাস করার পরেও একটা প্রফেশনাল তাদের ইন্টার্নশিপ করতে হয়, তারপরে BMDCর সার্টিফিকেট লাগে, অথবা ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সার্কুল লাগে, লয়ারদের আপনার বার কাউন্সিল লাগে, কিন্তু সাংবাদিক তো যে কেউ হয়ে যাচ্ছে। ধরেন আপনি 9th গ্রেড বা BCS সমমান ধরে গ্র্যাজুয়েশনের কথা সুপারিশ করলেন, কিন্তু গ্র্যাজুয়েশন হলে যে কেউ সাংবাদিক হয়ে যাবে নাকি একটা অ্যাক্রিডিটেশন, একটা নৈতিক জায়গার জরুরি? এটা খুবই জরুরি একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সমাধান 1984 সালে যে প্রেস কমিশন হয়েছিল সেই প্রেস কমিশনও করতে পারে নাই। সেই প্রেস কমিশনে এই প্রশ্নটা উত্থাপিত হয়েছিল এবং তারা তাদের প্রতিবেদনে বলেছে যে একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি, কিন্তু এই বিষয়ে আমরা কোনো সুপারিশ করছি না। তারা সেই সুপারিশ তখন করেনি, কিন্তু তারা বলেছিল যে এটা নিরসন হওয়া দরকার। আমরাই বললাম একটা যে গ্র্যাজুয়েশন, অন্তত স্নাতক পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কিন্তু সেই শুধু স্নাতক পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট নয়। সে কারণে আমরা বলেছি যে শুরুতে যারা সাংবাদিকতায় আসবেন তাদের অন্তত 1 বছর ওই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দিতে হবে কাগজে কলমে, এবং সেই প্রশিক্ষণ অবশ্য মানে একেবারে বিনা বেতনে আপনি প্রশিক্ষণ দেবেন তা না, তাকে চাকরি দিয়ে ন্যূনতম একটা পারিশ্রমিক দিয়েই আপনাকে বাস্তবসম্মত। অবশ্যই ধরেন যমুনা টিভিতে আমার রানিং টেলিভিশন, আমি 10 জন রিপোর্টার নিলাম, তাদের এখন ওই 10 জন 1 বছর প্রশিক্ষণ নেবে। আপনি একটা ইন্টারনি আছে না, জি, আপনি টেলিভিশন যখন চালু করেন তখন তো রিক্রুটমেন্ট যেটা হয় তখন তো অনেক দক্ষ লোকজন নিয়ে আসেন, তাদের ক্ষেত্রে তো এটা দরকার, তাদের তো ফ্রেশার যাদের নেবেন আর কি, নতুন যাদেরকে নেবেন তাদেরকে তো আপনার ট্রেনিং দিতে হবে। এবং প্রত্যেকটা উদ্যোগী, সেটা একটা টেলিভিশন হোক, একটা পত্রিকা হোক, একটা অনলাইন পোর্টাল হোক, এই ব্যবস্থা তো রাখতে হবে যে তার ওয়ার্কফোর্সে 10% নিয়োগের ক্ষেত্রে এই প্রশিক্ষণ। আনিস ভাই, আপনি ফেসবুকে খুবই অ্যাক্টিভ, আমরাও এখন ফেসবুকে গেলেই গত কয়েকদিন ধরে ধরেন আপনার কি একটা সেলিব্রিটি ক্রিকেট কাপ হচ্ছে তার ভিডিও আসছে। কারণ হচ্ছে এক ব্যক্তি এক মিডিয়ার মালিকানা হয়ে গেছে, একটা ফোন দিয়ে সে একটা .com খুলে বসছে, ফলে ঘরে ঘরে মিডিয়া গড়ে তোলা হয়েছে। ফলে এর হাত থেকে আমরা কিভাবে বাঁচবো, এবং এইটার ফলে মানুষের প্রাইভেসি, এথিক্যাল জায়গা বলেন কোনো কিছুরই কোনো আপনার বাদ যাচ্ছে না, এবং কোনটা নিউজ ভ্যালু আছে কোনটা নিউজ ভ্যালু নাই। এমনকি সবশেষ বিএনপি চেয়ারপারসন খালেদা যেদিন আসলেন, ওনার খাবারকে রান্না করবেন মানে এরকম মানে সসি আইটেমের অনেক বেশি প্রভাব, এবং লাখ লাখ মানুষ দেখে। জি, অথবা পরিমণির ছেলে দাঁত গজিয়েছে, এই রিপোর্ট আমি দেখেছি লক্ষাধিকবার শেয়ার হতে একটা পত্রিকায়। ফলে এই ঘরে ঘরে যে মিডিয়া আমরা গড়ে তুললাম, এইটার কি প্রভাব, এবং এটা যদি বন্ধ করতে না পারি, কামাল ভাইদের এসব কোনো সুপারিশ কি আসলে বাস্তবায়িত হবে? আমার মনে হয় এটা একটা সরকারি নজরদারির অনেক বেশি জরুরি। দেখেন, আমি অভিজ্ঞতা থেকে বলি, ভারত অনেকগুলো মিডিয়াকে বন্ধ করে দিয়েছে যারা পাকিস্তান এবং ইন্ডিয়ার এই উত্তেজনা নিয়ে নিউজ করেছিল, এবং অনেক দেশের অনেক ইউটিউব বন্ধ করে দিয়েছে তারা। বাংলাদেশি একটা টকশোতে আমি অংশ নিয়েছিলাম, তার টকশো ভারতে নিষিদ্ধ করে দিয়েছে। কারণ হচ্ছে তাদের বিরুদ্ধে একটা শব্দ যায়, তারা সেটা চায় না। আমরা আসলে শব্দ যাবে সেটার জন্য বন্ধ করবে সেটা না, আমাদের একটা রেগুলেটরি কমিটি থাকবে, কোনগুলো আসলে নিউজ কোনগুলো নিউজ না, এই ধরনের আবর্জনা চ্যানেলগুলোকে যাতে বন্ধ করা যায়। এবং আরেকটু হচ্ছে, আপনি যখন বললেন যে ঘরে ঘরে যে পাওয়া, এইটা কি বলে অনলাইন পাওয়া, এটা বিগত সরকার আমল থেকে শুরু হয়েছে, বা অবশ্য অনলাইন আসছেও তো ওই সময়ে, আগে তো আর ছিল না।
তারা মানে দিয়ে দিয়েছে, তারা ইভেন সরকারি নিবন্ধন নিয়ে দিয়েছে। সরকার তো আরো আগে তো যে যার মতো করে ছিল, এখন নিবন্ধন নিয়ে আরো সুবিধা হয়েছে। নিবন্ধনও দেখে দেখে দিয়েছে, কিন্তু তা তো দিয়েছে অবশ্যই। এখানে দু একটা বিষয় একটু দেখা দরকার। একটা হচ্ছে যে ঘরে ঘরে যেটা হচ্ছে, পকেটে মোবাইল ফোন নিয়ে আমি সাংবাদিক এবং আমার একটা পোর্টাল আছে, আমি সাথে সাথে যা খুশি তাই সেখানে প্রকাশ করে দিচ্ছি, সেটা কিন্তু গণমাধ্যম না, সেটা কিন্তু সংবাদ মাধ্যম না। ব্যক্তি হিসাবে যে কোনো ব্যক্তি এগুলো করতেই পারেন, ব্যক্তির একটা ব্লগ থাকে, কিন্তু জনগণ বিভ্রান্ত হচ্ছে, আমি ওটাই বলতেছি, ওইটাকে সরকার নিয়ন্ত্রণ করবে। আমি কার চ্যানেল থাকবে কি থাকবে না, এটা শুধু নিউজ না, অন্য সমাজে অসঙ্গতির জন্য যেগুলো তৈরি হয় এগুলো বন্ধ করবে। আর এইগুলো ব্যাঙ্গার ছাতার মতো যেগুলো গজিয়েছে, এগুলো সরকার নিবন্ধন করেছে, একটা সুবিধাও আছে, কারণ তার ঠিকানা কোথায় আছে, এক ধরনের পরিচয়, তার ফোন নাম্বার কোথাও না কোথাও তো কিছু আছে, তাকেও কিন্তু না। এইখানেও এই যে রাজনৈতিক কারণে মুখ দেখে আমি জানি এটা দেওয়া হয়েছে। এখন আমরা যেটা বলেছি সেটা হলো যে যেগুলোকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, নিবন্ধন দেওয়া হয়েছে, সেগুলো আবার যাচাই করা উচিত যে তাদেরকে দেওয়া হয়েছে কিনা এবং তাদের সক্ষমতা আছে কিনা, এবং সেটা কে যাচাই করবে? সরকার না। কারণ আপনি যখনই সরকারের হাতে এই ক্ষমতা দেবেন, তখনই কিন্তু সরকারের যে থাকবে সে তার ক্ষমতার অপব্যবহার করবে। আপনি যে কমিশন, গণমাধ্যম কমিশন করতে বলছেন, যার আমরেলায় এগুলো হবে, তো এই যে সংস্কার তাহলে এই সরকার করবে না পরের সরকার করবে, আমরা সেই কোশ্চেনে আছি। কতদিনে করবে? আমি যদি মনে করি যে এই সরকারকে আমি দায়িত্ব দিলাম গণমাধ্যম কমিশন করার, আমি তো আস্থা পাই না যে এই সরকার ঠিক মতো করবে। আমি প্রশ্ন করতে পারেন কেন পান না? কারণ এই সরকার ক্ষমতায় এসেই প্রথম যে নিয়োগটা দিয়েছিল গণমাধ্যমে, সেটা হচ্ছে বিএসএস এর এমডি। এর থেকে খারাপ নিয়োগ আমি এই সরকারের আর আছে কিনা জানি না। যার সাংবাদিক না, শেষ করি আমি, আপনি এখানে সাংবাদিক বলে তাকে ইয়ে করে দেবেন সেটা না। আমি মনে করি যে প্রত্যেকটা নিয়োগেরই একটা জবাবদিহিতার জায়গা থাকা উচিত, যার কোনো যুক্তিকতা থাকা উচিত। যার কোনো অভিজ্ঞতা নাই তাকে আপনি দিয়ে দিলেন, তাহলে উনি গণমাধ্যম কমিশন যেটা করবেন, কমিশনের প্রধানগুলো কে হবেন এখন এই সরকার যদি করে যায়? উনি তাহলে ওনার মতো এইরকম নিয়োগ দিয়ে করে যাবেন। তাহলে আপনার যে শেষ করতে দেন, আপনি যে একটা ইন্টারন্যাশনাল মানের রিপোর্ট তৈরি করলেন, যেটা বাস্তবায়ন হলে বাংলাদেশের মিডিয়া সত্যিকার অর্থে একটা ইয়ে হয়ে যাবে। তো আমি যদি লোকগুলোকে এরকম দিই এবং সরকার যদি এরকমই চয়েস করে, তাহলে ওই কমিশনও ব্যর্থ হবে। তার মানে নীতির পাশাপাশি যোগ্য ব্যক্তিও লাগবে। আমরা একটা বিরতি নিই। ইলিয়াস ভাই, গণমাধ্যম ভুল করলে তার প্রতিকার কি? ধরেন আপনার সাংবাদিক বা রিপোর্টার ভুল করলে কি হবে, চিকিৎসক ভুল করলে কি হবে আমরা জানি, সরকারি কর্মকর্তা ভুল করলে কি হবে আমরা জানি, কিন্তু আমি ভুল করলে তার প্রতিকার কি, সেটা বিষয়ে আপনার মন্তব্য শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও। দর্শক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। গণমাধ্যম নিয়ে কথা বলছিলাম আমরা। ইলিয়াস হোসেন আছেন আমাদের সঙ্গে, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সদস্য সচিব। ইলিয়াস ভাই, গণমাধ্যম ভুল করলে তার প্রতিকার কি? না, এই সব কিছুরই যেমন আপনি বলছিলেন যে ডাক্তাররা ভুল করলে একটা জায়গায় জবাবদিহি করতে হয়, আইনজীবীদের ভুল হলে তাদের আপনার ইয়াতে আছে। আমাদের ছিল যে প্রেস কাউন্সিল, কিন্তু প্রেস কাউন্সিলটা দেখা গেল যে কামাল ভাইরাও খোঁজখবর নিয়ে দেখেছেন যে এটি অকার্যকর প্রতিষ্ঠান। তো নিশ্চয়ই এরকম গণমাধ্যম কমিশন বা সম্প্রচার কমিশন এরকম কিছু একটা সরকার যদি করে, যে জায়গাটায় জবাবদিহিতার আওতায় আনা যেতে পারে, সেখানে গণমাধ্যম ভুল হলে গণমাধ্যম বিশেষজ্ঞ যারা বা সরকারের মধ্যেও এই মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছে এদের সমন্বয়ে একটা জবাবদিহিতার ব্যবস্থা করা যেতে পারে। তবে ইতিমধ্যে যেটা হচ্ছে আমরা দেখি কিন্তু যে আপনি সাংবাদিক হিসেবে বা ব্যক্তিগতভাবে রিপোর্টার হিসেবে যদি কোথাও ভুল করেন, সে ভুল নির্ণয়ের আগেই কিন্তু আপনার চাকরি চলে যায়, এরকম ব্যবস্থাও কিন্তু দেখছি আমরা। তবে এই সব বিষয়গুলোকে যদি আপনি একটা সিস্টেমের মধ্যে আনতে পারেন, ওনারা যে বলেছেন একটু আগে যে কে সাংবাদিক হবে, এটা যদি আগে আপনি ঠিক করতে পারেন, তাহলে ভুলের সংখ্যা কমে যাবে, বিচার সালিশও কম করতে হবে। তারপরেও যদি হয়ে যায়, সেটা গণমাধ্যমকে ধরে আপনার ওরকম একটা কাউন্সিল বলেন আর যে নামই দেন আর কি, সেটা সামনে নিয়ে তাদেরকে করা যেতে পারে। কিন্তু এই যে বিচারের নামে বা ভুল ধরার নামে যেটা মব কালচার এখন চলে আসছে, যে সেটার কারণে এই যে মাঝখানে শুনলেন যে কয়েকজনের চাকরি চলে গেছে, প্রশ্ন নিয়ে কথা থাকতে পারে, ভুল শুদ্ধ হতে পারে, কিন্তু তার আগেই যে মব কালচারের কারণে ভয়ে তাদেরকে চাকরিচ্যুতগুলো প্রতিষ্ঠানগুলো এই নিয়েও কিন্তু কথা উঠেছে। তো তাহলে এরা বলতেছে সরকার থেকে যে কোনো চাপ দেয়নি, অফিসগুলো বলতেছে যে না, এটা তাদের অফিস সিদ্ধান্ত ছিল। বিষয়টা কিন্তু এখনো শুরু হয়নি, ঝুলে আছে। এত সরল হয়তো না। কেউ কেউ বলে যে না, ওনারা তো আসলে নিউজ বন্ধই করতে চেয়েছিল, গত 3-4 মাস যাবত আলাপ হচ্ছিল, একটা সুযোগ পেয়ে তারা বন্ধ করে দিয়েছে।
তো ফলে সাংবাদিক বা গণমাধ্যম কর্মীর জবাবদিহিতার চেয়ে গণমাধ্যমের জবাবদিহিতা নিশ্চিত করলে পরে যে ওইখানে চাকরি করে সে তো নিয়ম নীতি মেনেই চাকরি করে, সে এমনিতেই সহজ বা সোজা হয়ে চলবে না আর কি। জি, আনিস ভাই যে জায়গায় আলোচনা নিয়ে গেলেন ইলিয়াস ভাই, কয়েকদিন আগে আমাদের 3 জন সহকর্মীর চাকরি গেল সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে প্রশ্ন পাল্টা প্রশ্ন সেটা করা নিয়ে। প্রশ্ন যদি ভুলও হয় সেজন্য চাকরি যাওয়াটা কি শাস্তি, অথবা প্রশ্ন ভুল না সঠিক, মানে প্রশ্ন করাটা অপরাধ কিনা? প্রশ্ন করা তো কোনোভাবেই অপরাধ না। এখানে যেটা হয়েছে, অনেকে ফারুকীকে দোষ দিচ্ছে, সে বোধহয় এটা করিয়েছে। আমি পার্সোনালি তার কোনো দোষ এখানে দেখি না। এই জন্যই দেখি না যে সে কিন্তু কঠিন কঠিন প্রশ্ন যতগুলো ছিল ভালোভাবে ফেস করেছে। বিশেষ করে একটা প্রশ্ন তো আমার খুবই ভালো লেগেছে, শেখ হাসিনাকে খুনি বলা যাবে কিনা। সে 71-এর রেফারেন্স দিয়েছে। পাকিস্তানিদেরকে যদি আমরা খুনি বলতে পারি তাহলে একটি বিচার তো হয় নাই, তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে কেন আমরা এটা ইউজ করতে পারবো না? করছে। রাজনীতিবিদদের নিয়ে যেটা হোক এটাতে কিছু আসে যায় না, কিন্তু প্রশ্ন করার জন্য তার চাকরি চলে যাবে সেটা যদি প্রতিষ্ঠান করে থাকে প্রতিষ্ঠানেরও দায় আছে। অবশ্যই প্রতিষ্ঠান। তাহলে প্রতিষ্ঠান কেন করেছে, এখন প্রতিষ্ঠানের দায় কোথায়? প্রতিষ্ঠান বলছে যে আমার প্রতিষ্ঠানে হামলা করার জন্য ফেসবুকে ইভেন্ট খুলে বলা হচ্ছে যে আমার ওখানে যাবে, আমরা হামলা করব, এতক্ষণ টাইম দিচ্ছি। তাহলে এটার জন্য পক্ষান্তরে আবার সরকারই দায়ী। সরকার বলে নাই, কিন্তু সরকার এটাও তো প্রিভেন্ট করে নাই যে টেলিভিশনগুলোকে হুমকি দিচ্ছে আপনি সেই মব কালচারকে পালন করছেন, আপনি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই। তখন সরকার, ফারুকী কিংবা তথ্য উপদেষ্টা যদি বলেন যে আমরা তো বলি নাই দেওয়ার জন্য, তো আপনারা বলেন নাই, ঠিক আছে, আপনারা এটাও তো বন্ধ করেন নাই। তার মানে হচ্ছে যে এই মব কালচারকে চলতে দেওয়া আমার বক্তব্য পছন্দ হচ্ছে না। আপনার টেলিভিশন বলবে যে আনিস আলমগীরকে কেন গেস্ট করা হলো, আমরা যমুনা টিভিকে ঘেরাও করব। এই কালচার যদি চলতে থাকে তাহলে তো 24-এর গণ অভ্যুত্থানের দরকার ছিল না। তাহলে হাসিনার আমল তো এর থেকে বেটার ছিল। একই কালচারই ছিল। অমুকের আনতে পারবে না, অমুকে কথা বলতে পারবে না, টেলিভিশন থেকে বের হলে মারবে, টেলিভিশন থেকে বের হলে গোয়েন্দা সংস্থা ধরে নেবে। তো এই কালচার যদি ডক্টর ইউনূসের আমলও চলে তাহলে তো আমরা কোনো পার্থক্য দেখি না হাসিনার ডক্টর ইউনূসের আমল। জি ভাই, গণমাধ্যমের এই প্রশ্ন নিয়ে অনেক ব্যাখ্যা আমরা শুনছি, আপনার ব্যাখ্যা একটু শুনতে চাই। কারণ এটা নিশ্চিত যে সরকার এখানে সরাসরি হস্তক্ষেপ করেনি, কিন্তু সরকার যে ঠেকাতে পারছে না। আপনি তার আগেও দেখেছেন যে একাধিক পত্রিকা অফিসের সামনে গরু জবাই করা হয়েছে নানাভাবে, ফলে সেটি তো তারা সামলেছে। মানে যে অপরাধে এটিএন বাংলা বা চ্যানেল আইয়ের আমার সহকর্মীর চাকরি গেল, একই ধরনের থ্রেট তো প্রথম আলো বা ডেইলি স্টারের উপরেও ছিল, একই কর্মসূচি পালিত হয়েছে। তারা ম্যানেজ করতে পারলে তারা কেন পারলেন না? প্রশ্ন তো সেটাই যে আপনার গণমাধ্যমের উপরে হুমকি আছে, সেই হুমকিটা সরকার না দিলেও, রাষ্ট্র না দিলেও কোনো না কোনো পক্ষ দিচ্ছে, এবং মব বলে বলা হচ্ছে। কেউ একটা ফেসবুকে একটা ঘোষণা দিচ্ছে আর সাথে সাথে কিছু লোকজন জড়ো হয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তারা ডেইলি স্টার এবং প্রথম আলোর ক্ষেত্রে নিরাপত্তা দিয়েছেন, সামরিক বাহিনী পর্যন্ত মোতায়েন করেছেন, এবং কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানকে বা দেশের কোনো প্রতিষ্ঠানকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সেটাই ছিল প্রথম পদক্ষেপ ওই সরকারের পক্ষ থেকে, এটা সরকার বলেছে। আবার এই যে চাকরিচ্যুতির ঘটনা ঘটলো 3টি প্রতিষ্ঠানে হুমকির কারণে, এখন এখানে সরকারের কি করণীয় ছিল? নিশ্চয়ই করণীয় ছিল। আনিস যেমন বলেছেন যে সরকার সেখানে নিরাপত্তা দিতে হবে, দেওয়া উচিত ছিল। প্রশ্ন হচ্ছে যে নিরাপত্তা চেয়েছিল কিনা ওই প্রতিষ্ঠান, বা ওই প্রতিষ্ঠান যে হুমকির মুখে সেটা সরকারকে জানিয়েছিল কিনা। তারা জানায় নাই। তারা সরকারের কাছে কি পুলিশের সহায়তা চেয়েছিল যে আমাদের পুলিশের নিরাপত্তা লাগবে, কিন্তু তারা তা করে নাই। তারা সরাসরি এদেরকে চাকরিচ্যুত করে দিয়ে ঘোষণা দিয়ে দিল যে আমরা যারা এই কাজ করেছে তারা দোষী, অতএব তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা তো হতে পারে না। এটা প্রতিষ্ঠানের দিক থেকে কর্মীর প্রতি দায়িত্বহীনতা, আবার শ্রম আইনের লঙ্ঘন। কারণ তাকে আপনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরিচ্যুত করলেন, তার অপরাধ কিসে জানে না। আর প্রশ্ন করা তো কখনো অপরাধ হতেই পারে না, সেটা সরকারও বলেছে, সেটা সাংবাদিকরা বলছে, সেটা সবাই বলছে। এখন এটা সমস্যা হচ্ছে মালিকদের। এই যে মালিকানার প্রশ্ন যে আমরা শুরুতে আলোচনা করলাম, মালিকদের নানা রকম স্বার্থ আছে। দেখেন, এই গণমাধ্যমে টাকা যারা বিনিয়োগ করেছেন সেই টাকার উৎস কি আমরা জানি না। আপনি সেভিংস সার্টিফিকেটে টাকা জমা রাখতে গেলে আপনাকে ওই আয়ের উৎস বলতে হয়। আপনি কোনো জায়গায় কোনো বিনিয়োগ করতে গেলে আপনার টাকা কোত্থেকে আসছে সেটার উৎস বলতে হয়, গণমাধ্যমে বলতে হয় না। গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে। আর এই গণমাধ্যমের যে প্রভাবক ক্ষমতা, সেই ক্ষমতাকে অনেক মালিক তাদের পক্ষে কাজে লাগান, ব্যবসার জন্য, রাজনৈতিক স্বার্থের জন্য, নানা কারণে।
আমি আরেকটা বিষয় এখানে বলতে নিয়োগ চাই, এবং আপনার চাকরির সময় সময়- নেই, আপনার সময় নেই, কিন্তু এই কথাটা আমি বলতে চাই। এক লাইন যদি যোগ করে দিতেন যে নিয়োগ এবং চাকরিচ্যুতি নিয়েও যদি আপনাদের কোনো সংস্কার আমরা বলেছি সেটা, আমরা সেটা বলেছি। আর এবং সেক্ষেত্রে সরকারের কিছুই করা লাগে না, শুধুমাত্র যদি শ্রম আইনটা Implement করে। বাস্তবায়ন করে। কামাল ভাই, শেষ আচ্ছা, করতে হবে। আমি যে কথাটা বলতে চাই, এটা খুবই জরুরি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই সরকার অনেকগুলো সুপারিশ বাস্তবায়ন করতে পারে, শুরু করার আকাঙ্ক্ষার কথা বলেছে, উদ্যোগও কিছু কিছু নিয়েছে, কিন্তু এর পরে যে রাজনৈতিক সরকার আসবে তারা করবে কিনা এটা একটা বড় প্রশ্ন। আমি মনে করি এটা একটা তাদের জন্য সুযোগ, এবং তারা যদি না করে তাহলে তাদেরকে আমরা জবাবদিহির আওতায় আনতে পারবো, কারণ তারা তাদের ঘোষণায় বলেছে যে তারা সংবাদপত্রের স্বাধীনতা, স্বাধীনতায় বিশ্বাস করে। সাংবাদিকদের স্বাধীনতা জি, নিশ্চিত জি। করবে। এমনকি বিএনপি তাদের 31 দফার মধ্যে এ সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা দিয়েছে যে জি, সাংবাদিকতার অনেক ধন্যবাদ অধিকার কামাল সুরক্ষা আহমেদ, দেবে। অনেক ধন্যবাদ আনিস আলমগীর, অনেক ধন্যবাদ ইলিয়াস হোসেন। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।